এইভাবেই দিন যেতে লাগে। কমলা আর ভীমা শিশুটির দেখাশোনা করতে থাকে নিজের বাবা মায়ের মতন। আর এই ঘটনার পর ভীমার কাঠ যে বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হতো, আজ সেই বাজারে ভীমার কাঠ সবচেয়ে বেশি দামে বিক্রি হয়। দেখতে দেখতে তারাবতী 10 বছরের হয়ে যায়, আর দেখতে দেখতে আরও 8 বছর পেরিয়ে যায়। এখন তারাবতী অনেক সুন্দরী আর জোয়ান হয়ে যায়। তার রূপের কথা দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। আর এদিকে রাজপ্রাসাদে রাজা চিন্তিত হয়ে বসেছিল। তখন সেখানে মন্ত্রী এসে বলে, মহারাজ, দেবগড় রাজ্যের মানুষদের দিন দিন প্রতিবাদ বেড়ে চলেছে। আপনাকে ওই তান্ত্রিক অঘোরনাথকে কিছু করতে হবে। মহারাজ, ওই তান্ত্রিক তো প্রকাশ্যে কোনো ছেলে বা মেয়েকে টেনে নিয়ে জঙ্গলে চলে যায়, আর পরের দিন তার কাটা কাটা লাশ পাওয়া যায়। ওই তান্ত্রিক নিশ্চয়ই ভয়ঙ্কর কালো জাদু করছে মহারাজ। এটা শুনে মহারাজ অনেক রেগে যায়, আর রেগে গিয়ে বলে, কি বললে? কালো জাদু? তাহলে তো ওই তান্ত্রিককে কিছু করতেই হবে, না হলে ওই তান্ত্রিক আমার রাজ্যকে ধ্বংস করে দেবে দেখছি। এখন আমি তাকে কিছুই বলবো না, এখন সব কিছু বলবে আমার তলোয়ার। তখন ঠিক সেখানে রাজগুরু আসে আর এসে মহারাজকে বলে, মহারাজ, আপনার ওই তান্ত্রিকের সঙ্গে সামনাসামনি লড়াই করা উচিত নয়। মহারাজ, আমি শুনেছি ওই তান্ত্রিকের ওপর কোনো অস্ত্রই কাজ করে না, আর কোনো সাধুদেরও মন্ত্র কাজ করে না, আর তাই সে তার মনের ইচ্ছের মতন সব কিছু করে। কি বলছো রাজগুরু? এখন আমি কি করব? এখন আপনি কিছু বলুন রাজগুরু, কি করব? আমি কি আমার প্রজাদের এইভাবে অত্যাচারিত হতে দেখতে থাকব? না মহারাজ, আপনাকে জঙ্গলে থাকা ঋষি সর্বেশের কাছে যেতে হবে। একমাত্র সেই বলতে পারবে এই সমস্যার সমাধান। লোকেরা বলেন তিনি দিব্য দৃষ্টির অধিকারী, আর তিনি অনেক শক্তিশালী আর জ্ঞানী। আমার কথা অনুযায়ী আপনাকে ওই ঋষির কাছে যেতে হবে। ঠিক আছে রাজগুরু, আমি যাব সেই ঋষির কাছে। এই রাজ্যের জন্য, এই রাজ্যের মানুষদের জন্য, তান্ত্রিক অঘোরনাথের অত্যাচার থেকে এই বিশ্বকে বাঁচানোর জন্য আমি যাব ঋষি সর্বেশের কাছে। পরের দিন রাজা সেই জঙ্গলে গিয়ে পৌঁছায়, যে জঙ্গলে সে 18 বছর আগে তার স্ত্রীকে হারিয়েছিল। আর ঠিক সেই গাছের গোড়ায় একটু পাথরে সেই ঋষি বসে আছে। ঋষি রাজাকে দেখে বলে, তুমি তো সেই রাজা, তাই না, যার স্ত্রীকে আমি 18 বছর আগে? হ্যাঁ, মেরে ফেলেছিলে। হ্যাঁ, মেরে ফেলেছিলেন। এই ঘটনা আমি কখনোই ভুলব না। রাজা, কিছু কিছু ঘটনা অনেক রহস্যে ভরা থাকে। আমি জানি তুমি এখানে কেন এসেছো। তুমি এখানে এসেছো ওই অঘোরনাথের জন্য, তাই না? ওই অঘোরনাথ অমর হতে চাই। এই দুনিয়াতে কোনো অস্ত্র ও কোনো মন্ত্র তার উপর প্রভাব ফেলতে পারবে না, কেননা সে অন্ধকার দেবতার বরদান পেয়েছে। যদি তোমাকে তাকে শেষ করতে হয়, তাহলে তোমাকে এমন একটি মেয়ের খোঁজ করতে হবে যে ডিম থেকে জন্ম নিয়েছে, আর ওই মেয়ে আসলে একজন রাজকুমারী। এটা শুনে রাজা চমকে যায় আর বলে, এটা আপনি কি বলছেন ঋষি মহারাজ? ডিম থেকে কি কোনো মানুষ জন্ম নিতে পারে? আমি একদম সঠিক কথাই বলছি রাজা। সবার প্রথমে তুমি ওই মেয়ের সন্ধান করো, কারণ ওই মেয়েই পারে তান্ত্রিক অঘোরনাথকে শেষ করতে। ওই মেয়ে যখন তান্ত্রিক অঘোরনাথের সামনে যাবে আর তাকাবে, ঠিক তখনই তান্ত্রিক অঘোরনাথ একা একাই পুড়ে ছাই হয়ে যাবে। এরপর ঠিক সেখানে একটা বড় ঈগল পাখি উড়তে উড়তে সেখানে আসে, আর এসে মহারাজ আদিত্যকে ভালোবাসার দৃষ্টিতে দেখতে থাকে। যাও, রাজা, ওই মেয়ের খোঁজ করো। ওই মেয়ে শ্যামপুর গ্রামে থাকে। তার নাম তারাবতী। শ্যামপুর গ্রামের যে কোনো কাউকে বলো তারাবতীর কথা, সে তোমাদের তার কথা বলে দেবে। এরপর মহারাজ আদিত্য ওই সময় শ্যামপুর গ্রামের দিকে যেতে লাগে, আর কিছুক্ষণ পর সে শ্যামপুর গ্রামে পৌঁছে যায়।
এই যে শোনো, তুমি কি জানো এখানে তারাবতী কোথায় থাকে? মহারাজ তারাবতীকে কে না চেনে? তাকে তো সবাই চেনে। সে একজন গরিব কাঠুরের মেয়ে। সামনে এগিয়ে যাও, তার ঘর পেয়ে যাবে। এ কেমন কথা? ঋষি মহারাজ তো বলেছিল সে একজন রাজকুমারী, আর তুমি বলছো কাঠুরের মেয়ে। তুমি কি আমার সঙ্গে মজা করছো? তোমাকে আগেই বলে দিচ্ছি, এখন আমি মজার মুডে নেই। মহারাজ, সে তো রাজকুমারী নয়, কিন্তু রাজকুমারীর মতোই দেখতে। এরপর মহারাজ সেই ঘরে ঢুকে পড়ে। ঘরের ভেতর কমলা, ভীমা আর তারাবতী ছিল। ভীমা আর কমলা মহারাজকে দেখে চমকে যায়। এরপর মহারাজ ভীমা আর কমলাকে সব ঘটনা বলে। সত্যি করে বলো, তারাবতীর জন্ম কি ডিম থেকে হয়েছে? এই কথা শুনে ভীমা তার স্ত্রী কমলার দিকে তাকায় আর বলে, হ্যাঁ মহারাজ, এই কথা একদম সত্যি, আর আমরা এই রহস্য সবসময় লুকিয়ে রেখেছি। তারাবতী আমাদের নিজেদের সন্তান নয়। আমি একদিন একটি বড় ডিম পেয়েছিলাম, আর সেই ডিম আমি ঘরে এনেছিলাম, আর সেই ডিম থেকেই তারাবতীর জন্ম। তাহলে আমি কে আর আমার মা বাবা কে? এই রহস্যের উত্তর তোর ঋষি মহারাজই দিতে পারবে। তারাবতী, তোমাকে আমার সঙ্গে সেই ঋষি মহারাজের কাছে যেতে হবে। চলো আমার সঙ্গে। এর কিছুক্ষণ পর তারা সবাই ঋষির কাছে যায়। খুব ভালো। এখন তোমরা এই জঙ্গলের গভীরের শেষ প্রান্তে চলে যাও। ওখানে গিয়ে দেখো তান্ত্রিক অঘরনাথ একটি গাছের নিচে তান্ত্রিক অঘরনাথ তন্ত্র সাধনা করছে। তোমরা যাও তার কাছে আর গিয়ে তাকে ধ্বংস করো। এরপর তারা সবাই তান্ত্রিক অঘরনাথের ঠিকানায় যেতে লাগে। আর কিছুক্ষণ পর তারা সবাই তান্ত্রিক অঘরনাথের ঠিকানায় চলে যায়। আর ওখানে মহারাজ আদিত্যকে দেখে তান্ত্রিক অঘরনাথ অনেক রেগে গিয়ে বলে, মহারাজ আদিত্য, তোমার সাহস কিভাবে হলো এখানে আসার? মনে হয় তুমি তোমার জীবনকে ভালোবাসো না। ঠিক তখন সেখানে অন্ধকারে দেবতা চলে আসে। আরে মূর্খ, তুমি বলেছিলে তারাবতী মারা গেছে, কিন্তু তোমার সামনে যে মেয়েটি আছে সেই তারাবতী। তুই তো দেখছি অনেক মূর্খ। এখন মারা পর নিজের ভুলে। এটা বলে অন্ধকারের দেবতা উধাও হয়ে যায়। আর তান্ত্রিক অঘরনাথ ভয়ে ভয়ে বলে, না না না, এটা কখনোই হতে পারে না। না, আমি এটা বিশ্বাস করি না। এরপর রাজকুমারী তারাবতী যেই তান্ত্রিকের দিকে তাকায়, আর তান্ত্রিক সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যায়। এরপর সেখানে সেই ঋষি আসে, আর তার পিছনে ওই বিশাল ঈগলটি সেখানে আসে। চোখ মুজ্জার সঙ্গে সঙ্গে সেই ঈগলটি রানী মেধাবীতে পরিণত হয়। এটা দেখে মহারাজ আদিত্যের চোখ বড় বড় হয়ে যায়। তখন ঋষি মহারাজ বলে, আমাকে ক্ষমা করো রাজা। বছর বছর আগে যে তীর তুমি একটি হাতির উপরে ছেড়েছিলে, সেটা আমিই ছিলাম। ওই অন্ধকার দেবতা বলেছিল রানী মেধাবীর পেট থেকে একটি মেয়ের জন্ম নিবে, সেই তান্ত্রিক অঘরনাথকে শেষ করবে। আর এর আগেই রানী মেধাবীকে তান্ত্রিক মেরে ফেলুক, তার আগেই আমি একটি পরিকল্পনা করি। আমি হাতির রূপ ধারণ করে তোমার কাছে যাই, আর তুমি আমার পিছন করতে করতে জঙ্গলে চলে আসো। তুমি হাতির উপর তীর চালিয়েছিলে, কিন্তু আমি তোমাকে এমনভাবে দেখালাম যেন তুমি একটি ঋষুকেই মেরেছ। আমি তখন রানী মেধাবীকে তোমার সামনে থেকে গায়েব করে দিয়েছিলাম, আর তোমাকে দেখালাম আমি মেধাবীকে মেরে ফেলেছি। কিন্তু সত্য তো এটাই ছিল রাজা, আমি রানী মেধাবীকে একটি ঈগলে পরিণত করেছিলাম। যেহেতু রানী মেধাবী গর্ভবতী ছিল আর সে ঈগল হয়েছিল, তাই সে একটি ডিম পেড়েছিল, আর ওই ডিম থেকে তারাবতীর জন্ম হয়েছিল। আমি রানী মেধাবীকে এটা বুঝিয়েছিলাম তাকে ততক্ষণ চুপ থাকতে হবে যতক্ষণ না ডিম থেকে বেরিয়ে আসা শিশুটি বড় না হয়ে যায়। যদি আমি এরকম না করতাম, তাহলে ওই অঘরনাথ 40টা বলি দিয়ে অমর হয়ে যেত আর পৃথিবীতে ধ্বংস করে দিত। তারাবতী তোমারই মেয়ে, রাজকুমারী তারাবতী। এটা বলে ঋষি সেখান থেকে উধাও হয়ে যায়। মহারাজ আদিত্য তার স্ত্রী ও মেয়েকে পেয়ে যায়। ঠিক তখন মহারাজ ভীমা আর কমলার দিকে তাকিয়ে বলে, আমি 18 বছর ধরে আমার স্ত্রী আর মেয়ের থেকে দূরে ছিলাম, কিন্তু এখন আমি আর দূরে থাকতে পারবো না। আমি জানি আমার মেয়ে তারাবতীকে তোমরা নিজের মায়ের মতন দেখাশোনা করেছো, আর তাই আমি তোমাদের মেয়ের থেকে তোমাদের দূর করতে পারবো না। আমি একটি উপায় বের করেছি।
আমরা সবাই এখন একটি পরিবার মতো বসবাস করব। তোমরা সবাই এখন থেকে রাজপ্রাসাদে থাকবে। এরপর থেকে ভীমা আর কমলা মহারাজ আদিত্য আর রানী মেধাবী রাজকুমারী তারাবতীর সঙ্গে থাকতে লাগে বড় পরিবার হয়ে।